শুভ প্রহর। আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব ১৭তে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্জুর কাদের। প্রিয় সুধী, আজকে আমাদের শিশু সাহিত্যিক, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক জনাব আমিরুল ইসলাম। আমিরুল ইসলামের সাথে আমিরুল ইসলামের সম্পর্কে না জানা কিছু কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আহমদ মাজহার। আমিরুল ইসলামের ছড়া থেকে, কবিতা থেকে পাঠ করবেন আমাদের ৩ জন শিশু শিল্পী এবং ২ জন বড় শিল্পী। আমি প্রথমেই একজন করে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের আজকের যিনি ফিচার পোয়েট জনাব আমিরুল ইসলাম, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আশিসের পক্ষ থেকে আমাদের অঢেল কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে। এরপর আমরা পরিচয় করে দিব একজন প্রসিদ্ধ শ্রদ্ধেয় লেখক, সাহিত্যিক, পর্যবেক্ষক এবং গবেষক। তিনি আহমদ মাজহার, আমাদের সকলের শ্রদ্ধেয়। তিনি আমিরুল ইসলাম সম্পর্কে কিছু না জানা কথা আজকে সবাইকে জানাবেন, যেহেতু আমিরুল ইসলাম, লুৎফর রহমান লিটন এবং আহমদ মাজহার ৩ জনে একেবারে হরিহর আত্মা, একদম বন্ধু। এরপর আমি পরিচয় করে দিব আমাদের এই শহরের একজন অত্যন্ত শ্রদ্ধেয় বাচিক শিল্পী ক্লারা রোজারিওকে। আমি এরপর পরিচয় করে দিব এই শহরের আরো একজন শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী এবং শিশুদের শিক্ষিকা সাবিনা নিরোকে। তিনি একাধারে আবৃত্তি করেন, আবৃত্তি শেখান, উপস্থাপনা করেন এবং আমরা সবসময় বলি যে তিনি কবিতার পরাগ ২ ডানায় মেখে এই শহরে বেশ ওড়াওড়ি করেন। সাবিনা নিরো, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি পরিচয় করে দিব এরপর আমাদের ৩ জন শিশু শিল্পী আছেন। ৩ জন শিশু শিল্পী। প্রথমে আমি চাইব আমাদের চিত্রিতা পালনাথ। চিত্রিতা পালনাথ সেকেন্ড গ্রেডে পড়ে এবং তিনি আজকে আমিরুল ইসলামের ছড়া পাঠ করে শোনাবেন। তোমার কথা আমরা শুনবো। এখন আমি শুধু সবাইকে পরিচয় করে দিচ্ছি। আমি এরপর পরিচয় করে দিতে চাই আমাদের আরো একজন শিশু শিল্পী। বাহ, মিষ্টি একটা হাসি দিল আমি বলার আগেই। সাহিতা তাই নাবি। সারা জীবন এমন যেন মিষ্টি থাকে আমাদের বাবুগুলি, আমরা এই কামনা করি। এবং এরপরে আমরা পরিচয় করে দিব আমাদের আরো একজন শিশু শিল্পী ড্রু রোমিও কইয়া। সকলের অবগতির জন্য জানাচ্ছি এই ৩ জন শিশু শিল্পী এবং এই ২ জন শ্রদ্ধেয় বাচিক শিল্পী শুধুমাত্র আমাদের শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনারা জানেন নিউ ইয়র্কে এখন রাত ১০টা বাজে এবং এই ১০টার সময় আমাদের শিশুরা ঘুমোতে যায়, কিন্তু শুধুমাত্র আমিরুল ইসলামের জন্য এরা এসেছে। এই শিশুরা যদিও আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু আমরা তাদেরকে অত্যন্ত সমীহের চোখে, শ্রদ্ধার চোখে, কৃতজ্ঞতার চোখে ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com। সমন্বয় সাধন করছেন সাংবাদিক ওমর আলী এবং প্রযোজনা করছেন আমরা শিশুদের সঙ্গী আশিস। আমরা আসলে আজকে যার সম্পর্কে কথা বলতে চাই বা যাকে শিশুদের সামনে উপস্থাপন করতে চাই, তিনি বাংলাদেশে একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বেড়ে উঠছেন যেসব শিশুরা, তাদের কাছে তিনি কেমন? তিনি আসলে কি করেন, কি লিখেন, শিশুদের জন্য কি লিখছেন? আমরা ছোট্ট একটু ধারণা নিয়ে আসি। আমরা চিত্রিতা পাল নাথকে বলবো যে আমিরুল ইসলামের একটি ছড়া পাঠ করার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে আমিরুল ইসলাম আসলে শিশুদের জন্য কি লিখছেন। চিত্রিতা পাল নাথ। আমার নাম চিত্রিতা নাথ। আমি একটা কবিতা বলবো। আমার কবিতার নাম নামতা গুনে।
লিখেছেন আমিরুল ইসলাম। এক একে এক, দেখ তাকিয়ে দেখ, দুই একে দুই, পিছা পেতে শুই, তিন একে তিন, তাক থিনা ধিন ধিন, চার একে চার, হব ঘোরের বার, পাঁচ একে পাঁচ, কোমর বেঁধে নাচ, ছয় একে ছয়, আমরা তো দুর্জয়, সাত একে সাত, উঁচুতে দুই হাত, আট একে আট, মস্ত রাজ্যপাট, নয় একে নয়, ভয়কে করি জয়, দশ একে দশ, হয় না কারো বশ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি আমাদের সাথে আছো, তুমি থাকবে। কারণ এই যে আমরা কখনো কারো বশ হব না, এই কথাটি মনে প্রাণে ধারণ করেই আমরা যাব পরবর্তী শিল্পীর কাছে। পরবর্তী শিল্পী একজন বিখ্যাত বাচিক শিল্পী ক্লারা রোজারিও। আমরা তার কাছ থেকে একটি দুটি ছড়া শুনি। ও কবি এমনভাবে ছড়াগুলো লিখেছেন যাতে তোমরা দেশের সমস্ত বিশেষ জিনিসগুলো, দেশের যেগুলো আমাদের গর্ব, সেইগুলো যেন জানতে পারো। একটা ছড়া পড়ি, এই ছড়াটাতে শোনো। নদীর বুকে ঢেউ ছলছল, কাল বৈশাখী ঝড়, মায়ের কাছে মিনতি চাই, রক্ষা আমায় কর। নৌকা করে টলমল গভীর নদীর তল, ঝড় আমাকে বাঁচাও, আমি মানুষটা দুর্বল। বিপদ থেকে রক্ষা পাবো কোন মানবের কাছে, মাথার উপরে সূর্য জলে বঙ্গবন্ধু আছে। ভয় পাই না হুমকি ধমক, ভয় পাই না জেল, চামচামি নয় ঢালবো না আর তেলা মাথায় তেল। শক্তি আছে, সাহস আছে, বাংলা আমার দেশ, কর্মে আমার মুক্তি, এতে হোক না জীবন শেষ। বঙ্গবন্ধু বন্ধু আমার, মাথার ওপর আছে, মানুষ হওয়ার জন্যে যাব বঙ্গবন্ধুর কাছে। বাহ, অনেক ধন্যবাদ ক্লারা রোজারিও। আমরা যে আপনাদের সাথে বললাম যে আমিরুল ইসলাম বাংলাদেশের একজন অন্যতম সেরা শিশু সাহিত্যিক এবং শিশুদের জন্য তিনি সারা জীবন লিখে গেছেন। তিনি ছড়া লিখেছেন, কিশোর পদ্য লিখেছেন, গল্প লিখেছেন, বিভিন্নভাবে তিনি শিশুদের জন্য লিখছেন এবং শিশুরা তার ধ্যান, জ্ঞান, আদরের জিনিস এবং তিনি চান শিশুরা যেন আলোমুখী নিয়ে বড় হয়। আমরা একটু আসলে আনুষ্ঠানিকভাবে জানি যে আমিরুল ইসলাম আসলে কে? কে আমিরুল ইসলাম? কি করেন তিনি? কোথায় থাকেন? শুনি আমরা সাবিনা নিরুর কণ্ঠে। সাবিনা নিরু। অনেক ধন্যবাদ। বন্ধু মহলে তিনি টুলু নামে পরিচিত। প্রয়াত সংবাদকর্মী সাইফুর রহমান এবং আঞ্জিরা খাতুন তাঁর বাবা মা। চাচা হাবিবুর রহমান ছিলেন খ্যাতিমান শিশু সাহিত্যিক। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ, জীবন রসিক ও ভোজন প্রিয় এই মানুষটি মাত্র 20 বছর বয়সে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এত অল্প বয়সে এই পুরস্কার পাওয়ার ভাগ্য আর কারো হয়নি। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন আমিরুল ইসলাম। তিনি দৈনিক বাংলার কিশোরদের পাতা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কিশোর পত্রিকা আসন্ন সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার। আমিরুল ইসলাম বাংলাদেশের অন্যতম প্রধান সফল শিশু সাহিত্যিক। দীর্ঘ 30 বছর ধরে লিখছেন ছোটদের জন্য। পুরনো রূপকথা নতুন ঢঙে লেখার ক্ষেত্রে তার বিকল্প বাংলা সাহিত্যে বিরল। তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ছড়া লিখে, তোমাদের জন্য ছড়া লিখে। বিষয় বৈচিত্র্য ও সংখ্যা বিচারে বাংলা ছড়া সাহিত্যেও তার জুরি মেলা ভার। ছড়া ছাড়াও তিনি লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ। তার প্রথম বই খামখেয়াল। বইটি যখন প্রকাশিত হয় তখন তার বয়স মাত্র 20 বছর।
তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার, ছোটদের পত্রিকা পুরস্কার, পদক্ষেপ পুরস্কার, ছোটদের মেলা পুরস্কার, ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল পুনর্মিলনী সম্মাননা পুরস্কার, কবি শামসুর রহমান সাহিত্য পুরস্কার, অন্নদা শঙ্কর সাহিত্য পুরস্কার, কবি হাবিবুর রহমান সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ও সম্মান পেয়েছেন। তার লেখা উপন্যাসগুলো হচ্ছে অচিন জাদুকর, আমাদের গোয়েন্দাগিরি, রুঝুমপুর, আশ্চর্য এক অ্যাডভেঞ্চার, ফানুসের দেশে অ্যাডভেঞ্চার, পিচ্চি ভূতের বাহাদুরি, ৭১-এর মিছিল ও মৌ ভালো থেকো। তার লেখা গল্পগুলো হলো আমি ৭টা, এক যে ছিল, ১০টা ১০ রকম, সার্কাসের বাঘ, ভূত এলো শহরে, আমি 1, আমি 2, রোবট রহস্য, আমি মুক্তিযোদ্ধা হতে চাই, লুথান দ্বীপের রহস্য ও সাদা ভূত কালো ভূত। তার ছড়ার রাজ্যে রয়েছে খামখেয়ালি, যাচ্ছে তাই, রাজাকারের ছড়া, আমার ছড়া ইত্যাদি। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। এই মহান শিশু সাহিত্যিক কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এত অল্প বয়সে অসুস্থ হয়ে পড়ায় শিশু সাহিত্য পাড়ার সবাই উৎকণ্ঠিত হয়ে পড়েছে। যে শিশু বান্ধব মহান লেখক আজীবন শিশুদের জন্য লিখে লিখে শিশুদের মনোবিকাশের জন্য জীবন উৎসর্গ করেছেন, যিনি আরব উপন্যাস বা রুশ দেশের রূপকথার প্রধান উপজীব্য, ভূত প্রেত, দৈত্য দানব, জিন পরি, রাক্ষস খোকস, বেগমা বেগমি সহ অলিক ও শিশু মনে ভীতি উদ্রেককারী চরিত্রকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়ে আমাদের ফুল পাখি প্রজাপতি নিয়ে শিশু সাহিত্য রচনা করে শিশুদের নিটোল মুক্ত বুদ্ধি বিকাশে ও আমাদের মানুষ, আমাদের ফুল ফল বৃক্ষ বা আমাদের চারপাশের পশু পাখির প্রতি ভালোবাসা ও মমতার বন্ধনের এক অনুপম পবিত্র পৃথিবীর স্বপ্ন বুনন করার প্রয়াস পেয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে যত বাংলা ভাষাভাষী শিশু ছড়িয়ে ছিটিয়ে আছে সবার পক্ষ থেকে আমরা শিশুদের সঙ্গী আশিস কায়মনে প্রার্থনা করছি। নিষ্পাপ শিশুদের এই প্রার্থনা নিশ্চয়ই বিফলে যাবে না। শিশুদের সাথী মহান শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম দীর্ঘ রোগমুক্ত কর্মময় জীবন লাভ করুন। অনেক ধন্যবাদ। সাবিনা নিরু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে আমাদের আমিরুল ইসলামকে শিশু সাহিত্যিকের সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমরা এবারে তার আরো কিছু ছড়া শুনবো এবং আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের আরো একজন ছোট্ট বন্ধু শাহিতা তাই নাবিকে। শাহিতা তাই নাবি বেশ মিষ্টি করে হাসতে জানে এবং কেবল মাত্র ২য় শ্রেণীতে পড়ছে শাহিতা তাই নাবি, এবং আমরা তার কণ্ঠে একটি ছড়া আগে শুনি। শাহিতা। আমার নাম শাহিতা নাবি, আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম র্যাট, লিখেছেন আমিরুল ইসলাম। এক যে ছিল ইতর মশাই, ইংরেজিতে র্যাট, পায়ে পরেন ক্যাজুয়াল শু, মাথায় পরেন হ্যাট, গম খেয়ে সে নাদুস নুদুস, দেখতে ভীষণ ফ্যাট, সামনে এলে ক্যাট, লেজ উঁচিয়ে ঘরটি গিয়ে লুকিয়ে পড়েন র্যাট। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। একটা হাততালি আমরা সবার পক্ষ থেকে তোমার জন্য দিতেই পারি। অনেক ধন্যবাদ। তুমিও আছো আমাদের সাথে, তোমার আরো ছড়া আমরা শুনবো। আমি এবারে আমন্ত্রণ জানাবো ক্লারা রোজারিওকে। আনমিউট করতে হবে। সরি, আমি তো আনমিউট এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে।
কবি আমিরুল ইসলামের বেশ কিছু ছড়া আমার খুব ভালো লাগে। আমরা অনেক বছর ধরেই তার ছড়া পড়ে এসেছি। তো তার মধ্যে একটি ছড়া আমি এখন পড়ব। তার আগে একটা জিনিস বলতে চাই, আমিরুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই একটি বিষয়। সেটা হচ্ছে উনি শিশুদের কখনো উপদেশ দেননি ওনার কবিতায়। আমি অন্তত পাইনি। যেখানে বলেছেন উনি সাজেস্ট করেছেন এবং উনি সাজেস্ট করে তাদের জানিয়ে দিয়েছেন তাদের কি করা উচিত। কিন্তু উনি উপদেশ দেননি, উনি নির্দেশ দেননি। এরকম একটি কবিতা। এটা আমার খুব পছন্দের একটি কবিতা পড়ছি। দুধের মতো জ্যোৎস্না যখন ভরায় আকাশটাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। একটু আলোর ঝিলিক দেখি লক্ষ তারার ফাঁকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। আশ্বিন মাসের দুপুর বেলা মৌ ঘুমিয়ে থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। হাওয়ায় বাজে বাত্তার বাঁশি হিজল নদীর বাঁকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। কাঠবিড়ালি কাটুম কুটুম ল্যাজ নাচিয়ে ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। বিজলি যখন করাত করাত ডাক দেব আপ্পাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। মনের ভেতর বনের ঘোড়া ছুটতে যখন থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। মা বলতেন মায়ের চেয়ে দেশ জননী বড়, এক জীবনে দেশের জন্য একটা কিছু করো। বাংলা ভাষা বুঝতে হলে রবীন্দ্রনাথ পড়ো। কে হিন্দু কে মুসলিম এই কথা নয় বড়, মা বলতেন আমরা সবাই বাঙালি সন্তান, লাল সবুজের দেশটা জুড়ে জয় বাংলার গান। শেখ মুজিবকে জানতে হবে তিনি সবার প্রাণ, তিনি দেশের জাতির পিতা, দাও তাকে সম্মান। মা বলতেন মিথ্যে থেকে সাবধান, সাবধান, নিজেকে চেনার জন্য করো আত্মসন্ধান। মা তো আমার সরল সিধে, হন না বিচলিত, পেপার পড়েন টিভি তিনি দেখেন নিয়মিত। দেখেছিলেন জিয়ার আমল, স্বৈর এরশাদ। আমার বাবার চাকরি জীবন হয়েছিল বরবাদ। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, অনেক স্বপ্ন সাধ। বঙ্গবন্ধুর কথা বলতেন এটাই অপরাধ। মা আমাদের আঁকলে রাখেন দুঃসময়ের কালে, শেখ হাসিনার আহ্বান বাতাস লাগে পালে। অন্ধকারও বিলীন হলো, অন্ধকারও বিলীন হলো উন্নয়নের ঢেউ। মায়ের হয় না বিকল্প, নেই মায়ের মতো কেউ। মা বলতেন ভয় পাবি না, রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, জানতে হবে দেশের উপখ্যান। দেশের যখন ক্রান্তিকাল, মনে পড়বে মাকে। মায়ের চিন্তা মায়ের আদর মা সঙ্গে থাকে। মিছিল মিছিল আলোর মিছিল শেখ হাসিনার ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। গোপন ষড়যন্ত্র যখন জমাট বাঁধতে থাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। সংসদীয় নির্বাচনে মা সঙ্গে থাকে, মনে পড়বে মাকে, মনে পড়বে মাকে। শুভ দিনের অপেক্ষাতে আকাশ যখন ডাকে, মনে পড়বে মাকে তখন, মনে পড়বে মাকে। অনেক ধন্যবাদ ক্লারা রোজারিও। ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন, আমরা আপনার কণ্ঠে আরো ছড়া শুনবো। এই প্রসঙ্গত একটি কথা বলে রাখি, সেটি হলো যে আমিরুল ইসলামের যত ছড়া সমগ্র যা কিছু আছে সব জায়গায় আপনি দেখবেন যখনই মাকে নিয়ে যখন ছড়া লেখে তিনি একেবারে শিশু হয়ে যান। তিনি কিন্তু এই মায়ের যে ন্যাওটা এটা কিন্তু বোঝা যায়। তার অনেকগুলি ছড়া আছে মাকে নিয়ে এবং সবসময় মনে হয় যে তিনি সেই ছোট্ট শিশুটি সেই মায়ের আঁচলের ভেতরে সে লেপ্টে থেকে ছড়াগুলি লিখছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই ছড়াটা শুধু তার মায়ের বিষয় না, সব মাই তো আমাদের মা। আমাদের সকলের মায়েদের জন্যই আমাদের একই রকম অনুভূতি। তিনি প্রকাশ করতে পারছেন, আমরা হয়তো পারছি না, কিন্তু এটি আমাদের সকলেরই মনের কথা। আমি এবারে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় শিল্পী, বাচিক শিল্পী সাবিনা নিরোকে। একটি কথা বলে রাখি যে
তিনি এই শহরের, বলেছি আগে যে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন বাচিক শিল্পী, উপস্থাপক, কবিতার মেয়ে। সবচেয়ে বড় কথা, আজকে যে 3 জন শিশু শিল্পী এসছেন, এই 3 জনকে তিনি শিখিয়েছেন। কাজেই আমাদের সকলের পক্ষ থেকে একটি বিশেষ কৃতজ্ঞতা আপনার জন্য রইল, সাবিনা নিরু। অনেক ধন্যবাদ। এই ছড়াটা ভীষণ মজার। আমাদের ড্রু, তৈ এবং চিত্রিতা, ওদের মতোই সব বাচ্চাদের জন্য আমিরুল ইসলামের ছড়াগুলো মনে হয় উনি বাচ্চা হয়ে লিখছেন। ছড়াটার নাম ডাকাডাকি। বেড়াল যখন হাঁক দিয়ে কয় ম্যাও, মানে হলো জলদি খাওন লেয়াও। বাঘ মহারাজা হাঁক দিয়ে কয় হালুম, তখন মানে তোমায় ধরে খালুম। গরু যখন হাম্বা বলে ডাকে, তখন মানে আদর দিও তাকে। কুকুর যখন হাঁকবে ঘেউ ঘেউ, মানে হবে আর থেকো না কেউ। চিহি চিহি চেঁচাই যখন ঘোড়া, মানে হলো পাখনা এবার ওরা। ইঁদুর যখন ডাকবে চি 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 চি, বুঝতে হবে আমরা মিছামিছি। শেয়াল যখন ডাকবে হুক্কা হুয়া, মানে হলো আমরা সবাই ভুয়া। ধন্যবাদ। সাবিনা নিরু, আপনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনিও আছেন আমাদের সাথে। আমি এই পর্যায়ে সদয় অবগতের জন্য জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গী আশিস। আশিস প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায় একজন করে প্রখ্যাত শিশু সাহিত্যিককে এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করে। এটি প্রচার হয় নিউ ইয়র্ক সময়, আবারও বলছি, প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়। বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায়। ভারতের সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 7:30টায়। নিউ ইয়র্ক এবং কানাডার সময় একই, প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়। আপনাদের সকলের আমন্ত্রণ রইল প্রতি মাসের প্রথম শুক্রবারে এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা যেটি করি, একজন শিশু সাহিত্যিক শিশুদের জন্য কি লিখছে, কি ভাবছেন, সেই ভাবনাটুকু শিশুদের মধ্যে ইনজেক্ট করে দেওয়ার যে প্রয়াসটুকু, এই কাজটুকু আমরা করি। কেন করি? আমরা চাই আমাদের শিশুরা ধর্ম, বর্ণ, জাত, পাতের ঊর্ধ্বে থেকে তারা যেন সত্যি সত্যি মানুষ হয়ে যেন বড় হতে পারে। তারা যেন সত্য এবং মিথ্যার তফাৎটা নির্ণয় করতে শিখতে পারে, মিথ্যাটাকে প্রত্যাখ্যান করার মতো শক্তি অর্জন করতে পারে, সত্যটাকে গ্রহণ করার মতো উদার হতে পারে। এই কাজটুকুর জন্য আমরা প্রতি মাসে একজন করে শিশু সাহিত্যিককে আপনাদের মাঝে উপস্থাপন করি। আজকে আমাদের শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম। আমিরুল ইসলামের সাথে, আমিরুল ইসলাম সম্পর্কে জানে না বাংলাদেশে এমন কেউ নেই, কারণ তিনি প্রচন্ড আড্ডাবাজ, তিনি খুব উচ্চস্বরে কথা বলেন, আসর মাতিয়ে রাখেন, তিনি ছড়া, গল্প, কবিতা সবকিছুতে তার বিচরণ, এবং তিনি খুব সজ্জন সুবন্ধু। তার বন্ধুদের মধ্যে অন্যতম যে সেরা বা সবচেয়ে কাছের যে বন্ধু, আহমদ মাজহার। তিনি নিজেও একজন গবেষক, শিশু সাহিত্য নিয়ে তিনি কাজ করেন, তিনি প্রাবন্ধিক, তিনি একজন পর্যবেক্ষক এবং এই জগতের মানুষ। আমরা তার কাছ থেকে আমিরুল ইসলাম সম্পর্কে এমন কিছু কথা শুনবো যে কথাগুলি আর কেউ জানে না। যেমন আমিরুল ইসলাম সম্পর্কে কি কি কথা প্রকাশিত হয়েছে তার বইয়ের প্রচ্ছদে আছে, তার পত্রপত্রিকায় তার সম্পর্কে লেখা হয়, টেলিভিশনে তারকে নিয়ে অনুষ্ঠান হয়। সেই কথাগুলি আমরা সব কেতাবি কথা, আমরা জানি, পোশাকি কথা। আমরা শুনবো একেবারে ঘরের মধ্যের কিছু কথা আহমদ মাজহারের কণ্ঠে। জনাব আহমদ মাজহার, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমিরুল ইসলাম সম্পর্কে না জানা কিছু কথা বলার জন্য। আহমদ মাজহার। অনুষ্ঠানে থাকতে থাকতে সবার কাছ থেকে যেভাবে শুনছিলাম, তাতে আমিরুলকে একটু অন্যভাবে দেখছিলাম আর কি। আমরা তো একসঙ্গে বহু বছর, মানে আমিরুল যখন সেই সিকান্দার আবু জাফর স্মৃতি পুরস্কার পায় তারও আগে থেকে, ওই পুরস্কারের যেদিন পুরস্কার সে গ্রহণ করে সেদিন আমি ক্যামেরা নিয়ে হাজির ছিলাম এবং আমার তোলা ছবি সেই সময়কার ওর চিহ্ন এখনো আছে। মানে অর্থাৎ আমরা সেই সময়কার সঙ্গী, যার ফলে আমরা কিন্তু অনেক কাছে থেকে মানে আমিরুলকে, মানে আমার দেখাটা হয়েছে আর কি।
তো কাছে থেকে দেখার কিন্তু কিছু অসুবিধা আছে, সেটা কাছে থেকে কিন্তু স্পষ্ট দেখা যায় না। কারণ অনেক বড়, ধরা যাক আমি যদি হিমালয়ের একদম গোড়ায় দাঁড়িয়ে থাকি, তাহলে পুরো হিমালয়টা আমি দেখতে পাবো না, আমাকে দেখতে হলে একটু দূর থেকে দেখতে হবে। তো সেদিক থেকে কিছু অসুবিধা আছে। তবে কাছের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এমন অনেক কিছু দেখা যায় যা বাইরের মানুষ দেখতে পায় না। যেমন আমিরুল যে আড্ডাবাজ, যেটা সবাই মানে যারা আড্ডা দেয়নি তারা অন্যদের কাছ থেকে শুনে জানে, কিন্তু আমিরুল যে আড্ডাবাজ, আমিরুল আড্ডা দিতে না থাকলে আমার মনে আছে আমাদের অনেক আড্ডা মাঠে মারা যেত। এবং আমাদের বন্ধু চয়ন ইসলাম রাজনীতিবিদ, তখন তিনি রাজনীতিবিদ ছিলেন না অত প্রধানভাবে, তিনি সঙ্গীত শিল্পী ছিলেন। তো আমিরুলের জন্যই আয়োজন করা হতো আড্ডার। দেখা যেত আমিরুল যেদিন আসতো না সেদিন আমাদের আড্ডা মাঠে মারা যেত। অর্থাৎ বোঝা যাচ্ছে ওর একটা আড্ডাবাজ ব্যাপার আছে। আর এই যে আজকে যে ছড়াগুলো পড়া হলো, এর মধ্যে বোঝা যায় যে কোনো বিষয়কে খুব সহজ করে নিজের অংশ করে ফেলতে পারে আমিরুল। এটাও আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে যে খুব ইনফর্মাল। এই যে আমিরুল এখন চুপচাপ বসে আছে, এটা ঠিক আমিরুলের মতন মনে হচ্ছে না, কারণ এরকম চুপচাপ একটা ফ্রেমের মধ্যে বসে থাকা ওর পক্ষে সম্ভব না। যে কারণে টেলিভিশনের জিএম হলেও টেলিভিশনে কিন্তু ওকে বেশি দেখা যায় না। যেমন আমাকে টেলিভিশনে ওর থেকে অনেক বেশি দেখা যায়, কারণ আমি আড্ডায় ওর মতন অত প্রাণবন্ত নই, সেই জন্য এইসব আজে বাজে কাজে আমাদের থাকতে হয়। তো আমিরুল যখন কথা বলে তখন পুরো আসর দখল করে কথা বলতে পারে, এটা হচ্ছে ওর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। আর ছড়ার কথা এখানে একটা বিষয় একটু বলতে হবে, যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি ছড়া আমিরুল লিখেছে। এটা আমি বলতে পারি এই কারণে যে 6টি খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছড়ার। এই 6 খণ্ডে যতগুলো ছড়া আছে যোগ দিয়ে দেখলে বোঝা যাবে যে এত ছড়া আর কেউ লেখেনি। আমাদের বন্ধু লুৎফর রহমান লিটন অনেক ছড়া লিখেছেন, বা আমরা নাম করা ছড়াকার বলতে বাংলা ভাষায় অন্নদাশঙ্কর রায়ের কথা বলতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় ভাববার বিষয় আছে, যে ছড়া লেখা অনেক কঠিন বলেই কিন্তু খুব বেশি আসলে কেউ লিখতে পারেনি। আমিরুলের শক্তি হচ্ছে সেই কঠিনটাকে সে সহজ করে ফেলতে পারে। আমিরুল বা লিটন এরা হাঁটতে হাঁটতে ছড়া লিখতে পারে, এবং মানে যদি ধরে নেওয়া হয় যে ছন্দটাই ছড়া তাহলেও পারে, আর ছন্দের আড়ালে যেসব কথা বলতে হয় সেগুলোর জন্য আমিরুল পারে। আমরা অনেককেই দেখি ছন্দ হয়তো বানিয়ে ফেলতে পারেন, মিল দিয়ে ফেলতে পারেন, কিন্তু মিল দিলেই আর ছন্দ সাজিয়ে ফেলতে পারলেই ছড়াকার হওয়া যায় না। এর ভেতরে আরো কিছু কথা বলতে হয়, খুব সহজ একটা ভঙ্গিতে কথা বলতে, এগুলো আমিরুল বলতে পারে। তারপর আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি মানে বিচিত্র বিষয়ে পড়াশোনা করা আগ্রহী মানুষ আমিরুল, এবং অদ্ভুত ওর কিছু আচরণ আছে। যেমন ও পুরনো বইয়ের মার্কেটে গত 40 বছর ধরে আমিরুলকে সবাই চেনে, সেটা ঢাকায় হোক কিংবা কলকাতায় হোক। কলকাতার বইয়ের দোকানের লোকজন বই সংগ্রহ করে বসে থাকে আমিরুলের জন্য, যে যখন যাবেন তখন তার জন্য দেওয়া হবে, যত টাকাই দেওয়া হোক না কেন, তার জন্য যে বই রাখা সে বই অন্যদেরকে দেওয়া হবে না। তো আমি আমিরুলের সঙ্গে মাঝে মাঝে যেতাম। তো পঞ্চা আছে কলকাতার পুরনো বইয়ের দোকানে, সে পঞ্চার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে আমিরুল। তারপর আমিরুল সুবর্ণরেখার ইন্দ্রনাথ মজুমদারের দোকানে যায়। আমিরুল যখন নিউ ইয়র্কে আসে তখনও পুরনো বইয়ের দোকানে ওকে দেখা যায়। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী 80-90 বছরের পুরনো বইয়ের দোকানটাতে আমিরুলকে দেখা যায়। এটা একটা অন্য রকমের বৈশিষ্ট্য। আমিরুল চিত্রকলার উপরে ওর খুব আগ্রহ, এবং একটা সময়ে চিত্রকলা বিষয়ে বইয়ের যে সংগ্রহ ছিল ওর ব্যক্তিগত, সেটা মানে ঈর্ষণীয়। মানে অনেক বাংলাদেশের অনেক বড় লাইব্রেরিতে চিত্রকলা, এমনকি চারুকলা ইনস্টিটিউটেও যেসব বই নাই এরকম অনেক বই আমিরুলের কাছে আছে। তো সেরকম অন্তত 200-300 বই আমিরুল বিশ্ব সাহিত্য কেন্দ্র দিয়েছে। তারপরে ওর কাছে
চিত্রকলা বিষয়ক অনেক বই আছে। বাংলা বইয়ের যে সংগ্রহ, বাংলা পুরনো পত্রপত্রিকার যে সংগ্রহ, ছোটদের পত্রিকার যে সংগ্রহ, এটাও আমিরুলের সংগ্রহ যে কোনো লাইব্রেরি, বড় বড় পুরনো লাইব্রেরির সঙ্গে তুলনীয়। অনেক পত্রিকা সে গত 20-25 বছরে সংগ্রহ করেছে। এবং আমার যে গবেষণা শিশু সাহিত্য নিয়ে, এর একটা বেশিরভাগ বইপত্র পত্রিকা কিন্তু আমিরুলের কাছ থেকে পাওয়া। এমন হয়েছে যে আমিরুল কলকাতা থেকে পত্রিকা নিয়ে এসছে, আমি হয়তো এক রাত আমিরুলের সঙ্গে সারা রাত কাটালাম আমরা পত্রিকা দেখার জন্য, পত্রিকা নিয়ে আলোচনা করার জন্য, এরকম। তো এগুলো হচ্ছে আমাদের সুবিধা। বন্ধুত্ব তো নানান ভাবে হয়। আমাদের সমাজে একটা অদ্ভুত ব্যাপার যে আমরা বন্ধুত্ব করি কিন্তু একজন আরেকজনের খোঁজ রাখি না। খোঁজ রাখা বলতে তিনি কি খেলেন, কোথায় দৌড়ালেন, এই খোঁজ রাখা না। সৃজনশীল মানুষ যারা, তারা কি কাজ করছেন, তারা কি লিখছেন, সেগুলোর খবর আমরা কিন্তু খুব বেশি রাখি না। আমিরুল কিন্তু সেই দিক থেকেও একটা ব্যতিক্রমী। ওর যে দুটো বই আমি কোথায় রেখেছি এখন, মোটা দুটো বই, সেটা ওর পড়া বই, বাংলা শিশু সাহিত্য বিষয়ক যেসব বই বা যেসব মানুষদের সান্নিধ্য আমিরুল পেয়েছে, সে তাদের কথা লিখেছে 2 খণ্ডে, এবং বেশ মোটা বই, মানে এক একটা খণ্ড 700-800 পৃষ্ঠার খণ্ড, এবং 2 খণ্ড বেরিয়ে গেছে। আরো ওর লিখতে হবে। এবং তার পাশে যারাই তার কাছে কিংবা দূরের বলছে এই অর্থে যে অনেকের লেখাই আমিরুল পড়ে, ছোটদের লেখা পড়ে এবং খোঁজ রাখতে চায় কে কি লিখছে, সেরকম। তো সেগুলো একটা লক্ষ্য করার বিষয় যে প্রত্যেকের উপর আমিরুল লিখেছে। এবং আমাদের শিশু সাহিত্যের ইতিহাসে কিন্তু এরকম নাই যে সমকালীনদের সম্পর্কে এত বেশি সংখ্যক সমকালীনদেরকে চিহ্নিত করে রাখা আছে। কারণ শিশু সাহিত্যের কাজটা খুব কঠিন। এবং একটু দুর্ভাগ্য আমার মনে হয় যে শিশু সাহিত্যের সঙ্গে যে শিক্ষা ব্যবস্থার যেভাবে সম্পর্ক, সেই হিসেবে যারা শিশু সাহিত্য চর্চা করেন তারা জীবনের যেসব গভীর জায়গাগুলোকে দেখা দরকার, সেই সব ব্যাপারে ভাবনা করার মানুষ কিন্তু খুব বেশি নেই। এটা মানে আমিরুলকে দেখলে এই পার্থক্যটা অনেক বেশি বোঝা যায় যে আমিরুল চিত্রকলা, বড় বড় তত্ত্বের বইও আমিরুল পড়ে, এবং সেগুলো যখন পড়ে এবং সেগুলো যখন ছড়ায় লেখে, তখন বিস্ময়কর মনে হয় যে এত কঠিন কথা তো সহজে কি করে বলতে পারলো। অর্থাৎ চিত্রকলা শুধু বই পড়া নয়, মানে আন্তর্জাতিক চিত্রকলা অর্থে নয়, বাংলাদেশের শিল্পীদের সঙ্গে তার খুব বন্ধুত্ব, সঙ্গীতের ব্যাপারে তার আগ্রহ, এবং বাংলাদেশের যারা রবীন্দ্রসঙ্গীত করেন, নজরুল সঙ্গীত করেন, তারা প্রায় প্রত্যেকে গুরুত্বপূর্ণ, যারা তারা প্রত্যেকে তার বন্ধু। আন্তর্জাতিক চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত কিংবা গৌতম ঘোষ, বাংলাদেশের যারা আছেন আবু সাইদ কিংবা আমাদের তারেক মাসুদ ছিলেন, এরা সবাই আমিরুলের বন্ধু। এবং যারা মোহাম্মদ খসরু আমিরুলের বন্ধু, এবং আমিরুলের সঙ্গে মোহাম্মদ খসরু অনেক মিল আছে ভাষা প্রয়োগের। আমিরুলের কথা শুনলে অনেক সময় তো মনে হবে একজন শিশু সাহিত্যিক এরকম প্রাণবন্ত ভাবে, এরকম মুখ আলগা ভাবে কথা কি করে বলেন। অর্থাৎ আমিরুল জীবনের মধ্যে থাকে, এটা হচ্ছে আমিরুলের বৈশিষ্ট্য, এবং জীবনের মধ্যে থাকেন বলেই জীবনের কথা বলতে পারেন। আরেকটা কথা হচ্ছে আমিরুল প্রচুর লেখেন, এবং এই লেখাটা আমরা তো সাধনা কথাটা আজকাল আর কেউ আমরা বুঝতে পারি না, কারণ আমরা চারপাশে সাধকদের কম দেখতে পাই। আমরা মানে ধান্দাবাজ, মতলববাজ, চালাক এবং পরিশ্রম না করে পেতে চাওয়া, এইসব মানুষদেরকে আমরা বেশি দেখি, যার ফলে আমরা ঠিক যারা পরিশ্রমী মানুষ, যারা নিভৃতে কাজ করেন, তাদেরকে আমরা খুব বেশি খোঁজ খবর রাখি না। আমিরুল যেহেতু আড্ডা দেয় এবং অনেক নানান জনের সাথে কথাবার্তা হয়, সুতরাং ওর সাধনাটাকে কিন্তু ঠিক লোকে দেখতে পায় না। ওর আশ্চর্য হই আমি এখনো, আমার সঙ্গে আমি যদিও বহু দূরে আছি, কিন্তু সবচেয়ে বেশি আমিরুলের সাধনার স্পর্শ আমি পাই বা সাধনার খবর আমি পাই। হঠাৎ দেখা গেল যে আমি হয়তো কাজে আছি, ওর মেসেঞ্জারে ওর একটা 2টা শব্দ ভেসে উঠল। তো আমি সময় মিলিয়ে দেখলাম যে বাংলাদেশ সময় হয়তো ভোর 4টা। তাই বললাম, এত ভোরে তুমি ঘুমাও নাই? বলে যে এক ঘুম দিয়ে উঠলাম,
এখন একটু ছড়া লিখতেছি। তারপরে একদিন হয়তো দেখা গেল যে বললো যে একটা উপন্যাস ধরলাম, সেটা চলছে। তারপরে অনেক লেখা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে, এবং অনেক লেখা এমন আছে যেগুলো বন্ধু বান্ধবদেরকে দিয়ে রাখা আছে, যে এটা এখন প্রকাশ করার দরকার নাই, আমি মারা গেলে তারপরে প্রকাশ করবি। তার অনেক শিষ্য আছে, শিশু সাহিত্যিক শিষ্যরা আছে, তারা তার আশেপাশে থাকে, এরকম অনেক লেখা আছে। এগুলো হচ্ছে মানে অন্তরালের আমিরুল। এই যে আমি বললাম খুব হালকা ভাবে আমিরুল বললো ঠিকই, কিন্তু একটা জিনিস ভাববার আছে না, যে একটা মানুষ ও কিন্তু অসুস্থ খুব, 3 দিন, সপ্তাহে 3 দিন এখন ডায়ালিসিস করতে হচ্ছে, এবং ডায়াবেটিসও প্রায় গত 20 বছর ধরে তার ডায়াবেটিস, হার্টে রিং পরানো আছে, হার্ট অ্যাটাক হয়েছে। এত কিছুর পরেও আমিরুলের চলাফেরা দেখলে বোঝার উপায় নেই, ওর সৃষ্টিশীলতা দেখলে বোঝার উপায় নেই যে আমিরুল কতটা পরিশ্রমী এবং কতটা অভিনিবিষ্ট থাকে। আমিরুল নিজের মানে বই শুধু বের করে না, অন্য অনেকের বই বের করার ব্যাপারেও সাহায্য সহযোগিতা করেছে আমিরুল। আমাদের প্রকাশকরাও তার বন্ধু, এবং অনেক প্রকাশনা সংস্থার সূচনা হয়েছে আমিরুলের পরামর্শে এবং ওর মানে অংশগ্রহণের মধ্য দিয়ে, যেগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক নাই, যেগুলো শুধুমাত্র বন্ধুত্বের কিংবা ভালোবাসার সম্পর্ক। এগুলো হচ্ছে একটা মানে দেখার মতো বিষয়। হ্যাঁ, আমিরুলের অনেক অপ্রীতিকর বিষয় আছে, যেগুলো নিয়েও আমাদের সঙ্গে দ্বন্দ্ব চলে, কিন্তু এই সব কিছু প্রকৃত মানুষেরই তো থাকে, মানুষের সঙ্গেই তো মানুষের চলে এইসব। তা আমরা মানে এমনও হয় আমিরুলের সঙ্গে আমার কখনো কখনো এমনও হয় যে আমরা শুধু ঝগড়াই হয়তো করছি, এবং আমাদের যারা কিছুটা অনুষ্প্রতিম তারা অনেক সময় চিন্তা করতে পারে না যে এত ঝগড়াই যদি আমরা করি, কোথায় আমাদের বন্ধুত্ব। তো ঝগড়াটা আর কিছু নয়, ঝগড়ার মধ্যে দিয়ে আমরা পরস্পরকে জানি, মানুষের জীবনকে জানি, এবং সত্যি কথা বলতে কি আমরা ঝগড়া করতে করতেই, আড্ডা দিতে দিতেই কিন্তু আমরা জীবনকে শিখতে শিখেছি। 2014 সালে আমিরুল যখন প্রথম নিউ ইয়র্কে এলো, সেবার ফিরে গিয়ে মোমার কথা বললো আমিরুল যে এইবার মাত্র 3 দিন আমি ছিলাম নিউ ইয়র্কে, কিন্তু 3 দিনে আমি 3টি জাদুঘর আমি দেখেছি। এরপরের বার আমি যেন আসতে পারি সেই জন্য সে চেষ্টা করলো, এবং আমার আসার সমস্ত খরচ সে বহন করলো, এবং 2015 সালে আমরা আসলাম, এবং আমরা যে 17-18 দিন নিউ ইয়র্কে থাকলাম, আমরা চষে বেরিয়েছি। কারণ এই যে আনন্দটা আমিরুল পেল, এই যে মাস্টারপিস আর্টিস্টদের কাজ দেখলো, জাদুঘর দেখলো, এগুলো আমি আর আমিরুল আমরা একসঙ্গে, রিটার্ন ছিল আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে উপভোগ করলাম। এই যে জীবনকে উপভোগ করা, এই আমাদের এই তর্ক ঝগড়াঝাটির মধ্যে দিয়ে আমরা জীবনকে আসলে উপভোগী করেছি। আমিরুল অনেক জায়গায় আমাদের এইসব জায়গায় পথিকৃৎ কিংবা আমাদেরকে মানে সঙ্গী করে রেখেছে। সে কারণে অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না, যে অনেকে বুঝতে পারে না যে আমরা কি করে এত ঝগড়া করি, তাহলে এই ঝগড়ার ফলটা কি, মানে ঝগড়াটা কি করে হয়। আসলে এক ধরনের অনুভবের জন্য অনেক ধরনের তর্ক বিতর্ক দরকার। তর্কের মধ্য দিয়ে বলা হয় না, একটা দর্শনের যেটা কথা আছে, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। আমাদের তর্কে এবং আড্ডায় ক্রমাগত এই থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস চলতে থাকে। কখনো আমার চলে, কখনো আমিরুলের চলে, কখনো আমাদের বন্ধু মহলের চলে। এইভাবে আমরা বিকশিত হই, এইভাবে আমরা জীবনকে উপভোগ করি। আমার মনে অনেক বেশি বলে ফেললাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথা আবার আমরা শুনবো। আমরা অনুষ্ঠানের শেষে আমরা চেষ্টা করব, আমাদের যারা শিশু শিল্পী তাদের কিছু প্রশ্ন আছে লেখকের কাছে, আমরা চেষ্টা করব যে সেই সময় আমরা কিছু অংশগ্রহণমূলক আলোচনা করার চেষ্টা করব। আমি এবারে আরো কিছু ছড়া কবিতা শোনার চেষ্টা করছি। এই ফাঁকে বলে নেই সুধীমণ্ডলী, এই অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com, আর সমন্বয় সাধন করছেন ওমর আলী। অনুষ্ঠানটি প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গী, এই শিশু সংগঠন, যেটি সংক্ষেপে আমরা বলি আশিস। এটি আশিসের 17তম প্রযোজনা। আমরা প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার
সকাল 8টায় এই অনুষ্ঠানটি প্রচার করি এবং প্রতি আসরে আমরা একজন করে প্রখ্যাত 2 বাংলার একজন করে শিশু সাহিত্যিক এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করি। তাদের ছড়া, কবিতা, রচনা আমরা পাঠ করে শিশুদেরকে শোনাই, যে শিশুরা যাতে তারা কি ভাবছেন সেই আলোক নিয়ে শিশুরা বড় হতে পারে। আমি এবারে আমন্ত্রণ জানাবো ড্রু রোমিও কুইয়াকে আমাদের আজকের শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের ছড়া পড়ার জন্য। কুইয়া। আমার নাম ড্রু রোমিও কুইয়া। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম বাংলা আমার। কবি আমিরুল ইসলাম। বাংলা আমার ভাষা, গভীর ভালোবাসা। বাংলা আমার প্রাণ, আমি বাঙালি মেয়ে, চিরদিনের বাঙালি সন্তান। বাংলা আমার দেশ, মুক্ত পরিবেশ। পদ্মা তীরের ছেলে আমার, পাচ্ছি নতুন গান। আমি বীর বাঙালি, চিরদিনের বাঙালি সন্তান। বাংলা আমার প্রীতি, কৃষ্টি সংস্কৃতি। বাংলা আমার জীবন মরণ, বাংলা আমার প্রাণ। আমি বীর বাঙালি, চিরদিনের বাঙালি সন্তান। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে কুইয়া বলেছিলাম, কিন্তু তুমি কিয়া বলেছো। আসলে কিয়া বলাই ভালো, তাহলে আমরা এখন থেকে কিয়াই বলবো। আহমদ মাজহার আমিরুল ইসলামের বই দেখাতে চেয়েছিলেন, কিন্তু হাতের কাছে পাননি। আমার হাতের কাছে 2টা বই আছে, আপনাদের জন্য দেখাচ্ছি। এটি ছড়া রচনাবলী 2। কত মোটা বই দেখুন, এটি কিন্তু যেন বই না, এর মধ্যে প্রচুর ছড়া। আর একটি বই আমি দেখাতে চাই, সেটি হলো ছড়া রচনাবলী 3। আমার বইয়ের যে সংগ্রহ, সেখানে আমি একটি খুঁজে পাচ্ছি না। এটি আমার সংগ্রহে আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এটিও দেখুন কিরকম মোটা, এবং এই সব বইতেই ছড়ার ঠাসা। আমিরুল ইসলাম যে কাজটি করেন সেটি হলো তিনি ছড়াকে ভাঙেন। ছড়ার প্রচলিত প্রথাকে তিনি কখনো কখনো অবিশ্বাস করেন এবং নিজস্ব চিন্তা ভাবনা ছড়ার গ্রামারের মধ্যে তিনি ঢোকান। তিনি সম্ভবত প্রথম ছড়াকার যিনি ছন্দবিহীন, আমি বলছি অন্তমিলবিহীন ছড়া লিখেছেন, এবং সেগুলি বেশ জনপ্রিয় হয়েছে। এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমারও বেশ কিছু অন্তমিলবিহীন কিছু ছড়া আছে, এবং সেগুলি আমি বিভিন্ন জায়গায় পাঠ করেছি। একেবারে মন্দ হয়েছে সে কথা বলা যাবে না। আমি আমার ছড়ার প্রশংসা করছি না, করছি যে তার দ্বারা যে আমিও যে প্রভাবিত হয়েছি এবং অনেকে প্রভাবিত হয়েছে, এই জিনিসটা আমি বলার চেষ্টা করেছি। আরো একটা বিষয় তিনি করেছেন, তিনি ছড়ার কিছু সাধারণ নিয়ম আছে, যেমন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এই যে যাইয়ের সাথে যাই মিলানো, এটা সাধারণত ছড়ার জগতে খুব একটা কেউ গ্রহণ করে না, কিন্তু আমিরুল ইসলাম ছড়ার জগতে এমন ভাবে অন্তমিল করে একই শব্দ দিয়ে এমন ভাবে দেখিয়ে দিয়েছেন যে সেগুলো উত্তীর্ণ হয়ে গেছে। এই কতগুলি কাজ তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে ছড়ার পথ সংকীর্ণ নয়, ছড়ার পথ দীর্ঘ, তুমি কত হাঁটবে। এই আহমদ মাজহার এখন এবার তিনি পেয়েছেন। আমিরুল ইসলামের ছড়ার বই নাই এমন ঘর পাওয়া যাবে না নিউ ইয়র্কে। তিনি নিজেও জানেন না যে নিউ ইয়র্কে তার কত ভক্ত রয়েছে। এই মঞ্জুর কাদেরের মতো কত অনুরক্ত, কত নীরব ভক্ত, শিষ্য, মুরিদ তার রয়েছে, তিনি নিজেও জানেন না। শিশুরা, আমি বেশ কিছু শিশুদের সাথে কথা বলেছি, তারা বলে কি আমিরুল ইসলাম কি খুব বুড়ো মানুষ? আমি বললাম তুমি তাকে চিনো? সে তার 1-2টি ছড়ার প্রথমে 1-2 লাইন ঠিকই বললো, কিন্তু সে আমিরুল ইসলামের চেহারাটা চেনে না। আমরা আসলে এই জন্য আমিরুল ইসলামকে আজকে নিয়ে আসলাম, যে যারা আমিরুল ইসলামের লেখা জানে কিন্তু তার চেহারাটা চেনে না, তারা এসে দেখুক কি তরুণ একটি লোক। আমি প্রথমেই বলেছিলাম নূরের তৈরি একজন লোক, দেখুন কি আলোকচ্ছটায় একদম উজ্জীবিত একজন মানুষ। মাজার ভাই বলেছেন তিনি অসুস্থ। কিসের অসুস্থ? তার তারুণ্যের কাছে, তার মনোশক্তির কাছে, তার মনোবলের কাছে এইসব অসুস্থতা ধুত্তুরি ছাই হয়ে যায়। আমিরুল ইসলাম দীর্ঘজীবী হবেন শিশুদের জন্য আপনার বাঁচার দরকার আছে, আপনার কর্মক্ষম থাকার দরকার আছে। সুধীমণ্ডলী, জানিয়ে দিলাম যে অনুষ্ঠানটি প্রচার করছে nrbnews24.com এবং প্রযোজনা করছে আশিস। আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি আরো 1-2টি ছড়া শোনার জন্য। রোমিওর ছড়া তো আমরা শুনলাম, এবারে আমরা আজকে যিনি বাচ্চাদেরকে শিখিয়েছেন সেই বাচিক শিল্পী সাবিনা নিরোর কণ্ঠে আমিরুল ইসলামের ছড়া শুনবো। সাবিনা নিরো। আমার এবারের ছড়াটা বদলে যাচ্ছে।
বদলে যাচ্ছে সব, বদলে যাচ্ছে শহর নগর আনন্দ উৎসব। অনেক গাড়ি সারি সারি, আকাশ ছোঁয়া মস্ত বাড়ি, বদলে যাচ্ছে পোশাক আশাক, বদলে যাচ্ছে মন। ঢাকার মানুষ আমরা এখন কসমোপলিটন। বারুক মানুষ হাজার হাজার, থাকবে না আর কাঁচা বাজার। এখন শপিং মল, জাঁকজমকার জৌলুসে মন উজ্জ্বল উচ্ছল। বদলে যাচ্ছে ভালোবাসা, বদলে যাচ্ছে স্নেহ, বদলে যাচ্ছে আত্মীয়তা, আপন তো নয় কেহ। বদলে যাচ্ছে রাস্তাঘাট, ঘর বাড়ি আর দোকানপাট, বদলে যাচ্ছে খাবার দাবার, এসেছে ফাস্ট ফুড। বদলে যাচ্ছে রাগ অভিমান, অন্য রকম মুড। চতুর্দিকে চলছে এখন বড্ড কলরব, বদলে যাচ্ছে সব, বদলে যাচ্ছে সব, বদলে যাচ্ছে সব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সাবিনা নিরু। এই আসরের জন্য আপনি আসলে অনেক কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন। আমরা জানি যে বাড়িতে আপনার বাবা অসুস্থ, আমরা সকলে কায়মনে তার জন্য প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন। আপনার বাবা আপনার সব ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করে তৈরি করেছেন। প্রতিটা ভাই বোন আপনার এক একজন, আপনার মাও একজন রত্নগর্ভা। আমরা চাইবো যে আপনি, আপনার বাবা যেন সুস্থ থাকেন, এবং এই অবস্থা থেকেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আশিসকে সময় দিয়েছেন। একটি বিশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি আশিসের পক্ষ থেকে। আমরা এবারে শুনবো ক্লারা রোজারিওর কণ্ঠে। যে কথাটা বলছিলাম যে উনি শিশু মনে একটা সুস্থ চিন্তার উদ্রেক করে দেন ওনার সব কবিতায়। তেমন একটি কবিতা উনি উপদেশ দেন না, কবিতায় উনি বলেন, তুচ্ছ চাওয়া তুচ্ছ পাওয়া তুচ্ছ লোভের কাছে নিজেকে কেন বিক্রি করি, কি বা পাওয়ার আছে? কিসের খ্যাতি, কিসের মোহ, কিসের এত লড়াই? কিসের জন্য অর্থবিত্ত, কিসের জন্য বড়াই? জীবনটা তো সহজ সরল, সহজ করে বাঁচা। আমরা বানাই জীবনটাকে চিড়িয়াখানার খাঁচা। আসুন ভায়া, লোভকে যদি করতে পারি জয়, জীবন তখন নদীর মতো, ফুলের মতো হয়। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ক্লারা রোজারিও। ক্লারা রোজারিওর সম্পর্কে একটু কথা বলি। গতকাল ক্লারা রোজারিওর হাজবেন্ড সাগর লোহানী, আপনারা সবাই তাকে চেনেন, ঢাকা শহরের সাংস্কৃতিক আন্দোলনে সাগর লোহানী, আমরা যখন তরুণ ছিলাম তখন সাগর লোহানী আমাদের আদর্শ ছিল। সাগর লোহানী, বন্যা লোহানী, তারা তাদের তারুণ্য, তাদের স্মার্টনেস, চৌকসতা দেখে আমরা খুব অভিভূত হতাম এবং তাদের পেছনে পেছনে আমরা চলতাম। তিনি এসেছেন হঠাৎ করে নিউ ইয়র্কে, কিন্তু তাকে রেখে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটি এতটুকু ত্যাগ আপনি আমাদের জন্য করেছেন, এই কথাটি আমি জানিয়ে রাখলাম, এই কৃতজ্ঞতাটুকু জানিয়ে রাখলাম। সুধীমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যার সম্পর্কে আলোচনা করলাম তাকে তো কথাই বলতে দিলাম না। তার কি কিছু কথা বলার আছে? যদিও তার কথাগুলি তো তার ছড়ার মাধ্যমে আমাদের শিল্পীরা, আমাদের শিশু শিল্পীরা বলে গেলেন, তারপরও তার কিছু কথা আমরা শুনি। আমিরুল ইসলামকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, দয়া করে আপনার কথাগুলি যদি আপনি বলেন আমাদেরকে। এত জনের ছড়া শুনে, মাজারের বক্তব্য শুনে, আর মঞ্জুর কাদেরের আন্তরিক উপস্থাপনা শুনে আমি একটু আপ্লুত হয়ে গেলাম ঘুম থেকে উঠে। চমৎকার আয়োজন, আশিসকে ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে একবার সেলিনা হোসেনের পর্ব ছিল, তখন এসেছিলাম আলোচক হিসেবে। মঞ্জুর কাদেরের অসাধারণ উপস্থাপনা, সেটা বলাই যায় না, এত চমৎকার। সে সবাইকে সমান মূল্য দিয়ে কথা বলে। আজকের যে শিশু কিশোর আবৃত্তি শিল্পীরা ছিল, মঞ্জুর বলেছে যে ওদেরকেও সম্মান দিতে হবে, ওদেরকেও আদর স্নেহ দিতে হবে। কথাটা আমার খুব ভালো লেগেছিল, চমৎকার। আর এই যে শিশুদেরকে সম্মান দেওয়া, আমি মনে করি আমার পুরো জীবনের যে জার্নি, শিশু সাহিত্যের যে জার্নি, সেটা হচ্ছে শিশুদেরকে সম্মান দেওয়া, এর বেশি কিছু নয়। আমার ছড়ার মধ্যে অনেক বড়দের বিষয় ছোটদের ভাষায় রচিত হয়েছে, অনেক সময় ছোটদের ভাষায় বড়দের বিষয় লিখেছি।
ছোটদের বড়দের ছড়ার একটা মিশ্রণ নিয়ে আমার ছড়ার জার্নি। অনেক ছড়া আছে যা খুবই অর্থবহ, গভীর ভাববাদী, যে ভাবনাটা হয়তো বড়দের জন্য প্রাসঙ্গিক, কিন্তু ছড়ার টোন এবং সুর ছন্দটা হচ্ছে আবার ছোটদের জন্য। এই মিশ্রণের মধ্যে দিয়ে ছড়ার আধুনিকতা তৈরি হয়েছে। আমি ছড়াকে ছন্দের থেকে মুক্ত করতে চেয়েছি, সেটা গদ্য ছড়া। আমি অনেক অনুবাদ ছড়া করেছি, যে পৃথিবীর অন্য ভাষায় ছড়া কিরকম হচ্ছে আর আমাদের ভাষায় কেমন হচ্ছে, এই পার্থক্যটা যেন আমরা ধরতে পারি। এমন প্রায় রচনাবলীর ষষ্ঠ খণ্ডটা আমার অনুবাদ ছড়া দিয়েই মাজার জানে। তারপরে আমি গদ্য ছড়া লিখতে চেয়েছি। কবিতা যদি গদ্য হয়, ছড়া তবে গদ্য হবে না কেন? আমরা এখনো ওখানে আটকে আছি কেন? এটা অনেকে ভালোভাবে নেয় নেই, আমাকে পাগল ভাবে, প্রচন্ড ভাবে আমাকে বকাও দেয়, কিন্তু আবার কেউ কেউ খুব উচ্চ প্রশংসাও করে যে না, ছড়ার মুক্তির জন্য গদ্যের ছড়া কিংবা মিল ছাড়া ছড়া হয়তো এগুলোর প্রয়োজন আছে। এগুলো হয়তো সামান্য চেষ্টা, মানে ফার্স্ট স্টেপ অন দ্য মুন। আরো অনেক নতুন প্রজন্মের ছড়াকাররা এই সমস্ত নিরীক্ষাকে, যদি নিরীক্ষার ভিতরে সামান্য শক্তি থাকে, সেটা বহন করে নিয়ে যাবে এবং বাংলা ছড়া আধুনিক থেকে আধুনিকতম হয়ে উঠবে। আর মাদারের সঙ্গে প্রায় 43-45 বছরের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের দীর্ঘ যে পথ চলা, সেটা আসলে সংক্ষেপে বলা যাবে না। আমি এবং মাজার সাহিত্য নিয়ে যে কি পরিমাণ ঝগড়া করেছি, তর্ক বিতর্ক করেছি, সেসব লিখলেও 2-4 ভলিউম হয়ে যেত। আমরা দুজনই মত বিভেদকে, মত পার্থক্যকে কোনো ঈর্ষাপ্রসূত ব্যাপার মনে করিনি। প্রচন্ড ঝগড়া হলো, আমার পর মুহূর্তেই অন্য ব্যক্তিগত বিষয় নিয়ে খুব সাধারণ ভাবে বন্ধুত্বপূর্ণ আলাপ হচ্ছে। এরকম 2-1টি জিনিস আমার জীবনে খুব গভীরভাবে আছে। মাঝে যেমন বলেছে যে বই পড়ি, বই সংগ্রহ করি, যেসব বিষয় আমার পড়তে ভালো লাগে আমি সেগুলো পড়ি। আমি দাবার ব্যাপারে খুব আগ্রহী, যেমন এখন ক্যান্ডিডেটস দাবা চলছে, পৃথিবীর টপ 8টা প্লেয়ার দাবা খেলছেন। আমি প্রত্যেক সন্ধ্যায় সেই দাবা খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, দাবা খেলা দেখতে চাই অনলাইনে, এবং প্রচুর সময় নষ্ট হয়। যারা বাংলাদেশের বড় গ্র্যান্ড মাস্টার, এদের সঙ্গে আমার বন্ধুত্ব, অনেক সময় এদের সঙ্গে আমি কাটাই। নিজে রান্না করতে প্রচন্ড ভালোবাসি। এই অসুস্থ অবস্থাতেও প্রতিদিনই আমার রান্না করতে মন চায়। এটা একটা রোগের পর্যায়ে চলে গেছে যে রান্না করব। রান্নার বইও সংগ্রহ করি, পড়ি, ইউটিউবে রান্না দেখি, এরকম আর কি একটা জীবনকে মাঝার যে বলেছে ভোগ করা। আমি এই পরিণত বয়সে, মানে মৃত্যুর খুব কাছাকাছি এসে অনুভব করি যে আমাদের জীবন খুব সুন্দর কেটেছে। অনেক আনন্দ, অনেক উপভোগ, অনেক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। বাজে মানুষরা আমাদের কোনোদিন বন্ধুত্ব পায় নাই, নিজেরা কোনোদিন কোনো কোনো বাজে কাজ করি নাই, এবং একটা সততার সঙ্গে শিশু সাহিত্য চর্চা করেছি। এই আনন্দ নিয়ে যে মরতে পারবো, এটাই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং বাংলাদেশের যারা খুব গ্রেট ম্যান, তাদের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সেই রকনুজ্জামান খান দাদা ভাই, আব্দুল্লাহ আবু সাইদ থেকে নিয়ে ফরিদুর সাগর, রাবেয়া খাতুন প্রমুখের ভালোবাসা আসলে ভোলার না, এটা কোনোদিনই ভুলবো না। বন্ধু ভাগ্যও আমাদের খুব ভালো, অনেক ধরনের অনেক প্রফেশনের লোকজন আমাদের বন্ধু। সব মিলিয়ে একটা জীবনের পূর্ণতা মঞ্জুর। এই পূর্ণতার আনন্দ নিয়ে আসলে বিদায় নেব, এটা ভাবতেও খুব ভালো লাগে। যে ছোট্ট বন্ধুরা পড়লো, ক্লারা পড়েছে, সাগরের কথা এসছে, সাগর আমাদের বন্ধু মানুষ, অসম্ভব ভালো মানুষ। লোহানী ভাইও আমাদের এক ধরনের প্রবীণ বন্ধু ছিলেন, কামাল লোহানী, তার সঙ্গে কাজও করেছি পত্রিকায়। তারপরে চ্যানেল আইতে অনেক প্রোগ্রামে লোহানী ভাই নিজের চ্যানেল মনে করে আসতেন। এবং এই ধরনের লোকজন যে আমাদের জীবৎকালে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, এটা কোনোদিন ভাবিনি। চলে যাওয়ার পরে
বিষণ্ণ হয়ে গেলাম, চোখে অশ্রু এসে পড়ে যে লোহানী ভাইয়ের সঙ্গে আর কখনো দেখা হবে না। এরকম অসংখ্য ব্যক্তিত্ব মানে যারা আমাদের ফাঁকি দিয়ে চলে গেছেন, সাম্প্রতিক কালেও চলে গেছেন, আমরা যাদেরকে দেখেছি, যাদের ঘনিষ্ঠ ভাবে যাদের সঙ্গে মিশেছি, এরা নাই, এটা ভাবতেও খারাপ লাগে। জীবন তো জীবনই। সাই স্যার সেদিন আমাকে বলছিলেন যে মৃত্যু মৃত্যুর কাজ করবে আর জীবন জীবনের কাজ করবে। যে ছোট্ট বন্ধুরা এই অনুষ্ঠান দেখছে তারা হয়তো এই জীবন মৃত্যুর ভারী ভারী কথার অর্থ বুঝবে না, কিন্তু আমরা একটা সুন্দর জীবন কাটিয়েছি, আমাদের একটা পূর্ণ জীবন। তোমাদের জীবনও যেন এমন সুন্দর হয়। সবচেয়ে বড় কথা, আনন্দ যেন থাকে, জীবনের আনন্দ যেন মুহূর্তের মধ্যে ফুরিয়ে না যায়। সেটা তোমার শিক্ষার আনন্দ হোক, তোমার জ্ঞানের আনন্দ হোক, তোমার ভালোবাসার আনন্দ হোক, তোমার সম্পর্কের আনন্দ হোক, আনন্দ পেতে হবে সবখানে। এই আনন্দময়তাই জীবনের সবচেয়ে বড় কাজ। এবং তোমরা কোনোদিন মন খারাপ রাখবে না, বিষণ্ণ থাকবে না, আনন্দের মধ্যে থাকবে। যা করবে তাতেই যেন আনন্দ পাওয়া যায়। বাইরের জানালা দিয়ে আকাশ দেখবে, সেটাও যেন আনন্দময় হয়। স্কুলে লেখাপড়া করবে, সেটাও যেন আনন্দ পাওয়া যায়। পরীক্ষার রেজাল্ট যেটাই হোক না কেন, সেটার মধ্যেও যেন আনন্দ থাকে। এই ছোট্ট বন্ধুদের জন্য একটাই কথা বলি যে আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটাও, প্রকৃতির প্রেমে জীবন কাটাও, মানুষকে ভালোবেসে জীবন কাটাও। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক স্নেহাশিস, অনেক আশিস, আশিসের জন্য অনেক আশিস। মঞ্জুর কাদেরেরও দীর্ঘ জীবন কামনা করি। আর মাজারের বিষয়ে কিছু বললাম না, প্রতিদিনই মাজারের সঙ্গে কথা হয়, সপ্তাহে 2-3 দিন ঝগড়া হয়। এখন আমি একটু অসুস্থ বলে ঝগড়ার পরিমাণ কমিয়ে দিয়েছি, আর মাঝারও একটু বয়স হচ্ছে বলে উত্তেজিতটা বেশি হয়ে যায়। মাঝারকে আর উত্তেজিত করতে চাই না। সবার জন্য মঙ্গল কামনা থাকলো, সবাই ভালো থাকবা। অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই, আপনার জন্য আমাদের সকলের প্রাণের শ্রদ্ধা, প্রাণের প্রার্থনা। আপনি সুস্থ থাকবেন। এবং আসলে আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটি হলো, যে শিশুটি আজকে জন্মগ্রহণ করে সেই শিশুটিরও কিছু শারীরিক সমস্যা থাকে, না হলে সে জন্মগ্রহণ করার পরে সে কান্না করে ওঠে কেন? মানুষের সমস্যা থাকবেই, আমারও আছে, ক্লারাদেরও আছে, সাবিনা নীলুরও আছে, এই বাচ্চাদেরও আছে, তাদেরকে ওষুধ খেতে হয়। কাজেই মানুষের অসুখ বিসুখ নিয়েই তো মানুষ জীবন যাপন করবে। আমি এটাকে খুব বড় করে দেখি না। আর আপনি বারবার যে কথা বলছেন জীবন সায়ান্নে চলে আসছেন, আমি এইটাও বিশ্বাস করি না। এখন আধুনিক চিকিৎসার যুগ, আপনি ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন, আপনি ভাগ্যবান, আপনি ঠিক জায়গায় চিকিৎসা পাচ্ছেন। কাজেই আমরা আপনার দীর্ঘ জীবন কামনা করার চেয়ে দীর্ঘ কর্মক্ষণ জীবনটা কামনা করি, কারণ আপনি একটি মুহূর্ত বেঁচে থাকলে একটি শিশু উপকৃত হবে। আর আপনি যে কথাটি বলেছেন আসলে আমাদের উদ্দেশ্য এইটাই। এই যে আপনি বললেন যে নির্ভীকভাবে এবং আনন্দের সাথে যেন শিশুরা বড় হতে পারে। আমরা চাই না যে আমাদের শিশুরা ভুল ধারণা নিয়ে বড় হোক। তারা সত্য মিথ্যার তফাৎটা যেন ঠিক মতো জানতে পারে, সেইভাবে যেন তারা বড় হয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে শিক্ষাটা হলো আগুন, আর সেখান থেকে যে ধোঁয়া ওঠে সেটা হলো ভাবনা। এখন আগুন যেরকম হবে ভাবনাটাও সেরকম হবে। আগুন যদি, শিক্ষা যদি উন্নত হয় তার ভাবনা উন্নত হবে। আর যাদের শিক্ষা বেশি তাদের ভাবনা বেশি। যাদের ভাবনাগুলি উন্নত, সেই উন্নত ভাবনাগুলি যেন অন্য শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমরা চলে যেতে পারি, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর যারা শিশু সাহিত্য করেন তাদের ভাগ্য আরো বেশি, কারণ আপনার শিশু সাহিত্য এখন যে শিশুরা জানলো, এরা যদি 100 বছর বাঁচে, 100 বছর আপনাকে মনে রাখবে। কাজেই সেই হিসাবে আমি মনে করি যারা শিশু সাহিত্য করে তারা অনেক বেশি ভাগ্যবান। আমিরুল ইসলাম, আপনি নিজেও ভাগ্যবান। আমরা এবারে সবার কণ্ঠ থেকে একটি দুটি করে ছড়া শুনবো, কিন্তু যদি আমাদের শিশু শিল্পীরা আমাদের আজকের শিশু সাহিত্যিক সম্পর্কে কোনো প্রশ্ন করতে চায়, তারা হাত তুলে আগে প্রশ্ন করে নিতে পারবে। হ্যাঁ, আমি এই কথাটা বলে রাখলাম এই জন্যে, কারণ 2-1 জন তারা বলছিল যে তারা আজকের লেখককে কাছে পেয়েছে, তারা 2-1টি প্রশ্ন করতে চায়। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো ছড়া পড়ার জন্য বা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য চিত্রিতা পাল নাথকে। চিত্রিতা পাল নাথ। ধন্যবাদ।
ধন্যবাদ আমার জন্য বলতে। আমি খুবই খুশি হয়েছি। আমি রিয়েলি লাইক করছি। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। এইবার তোমার একটা ছড়া শুনি। আমি বলবো মেঘের পাড়া। লিখেছেন কবি আমিরুল ইসলাম। চন্দ্র সূর্য তারা কেমন আছো, কেমন আছো? ও গো মেঘের পাড়া, তেপান্তরের মাঠে হিজল তুলের হাটে, ধানের গন্ধে মৌ ঝুরঝুর হচ্ছি দেশে হারা। মাদল বাজে বৃষ্টি ঝরে বইছে জলের ধারা, ঘন্টা বাজে ঢং মেলা নাচে সং, হঠাৎ খুশি হাওয়ার নেচে আমরা আত্মহারা। কেমন আছো, কেমন আছো? ও গো মেঘের পাড়া। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তুমি যে সবগুলি কথা মনে রেখেছো এবং এই ছড়ার ছন্দটা কেমন করে ডেলিভারি করতে হয় সেটাও জেনেছো। তুমি নিশ্চয়ই তোমার টিচারের কাছ থেকে এটা জেনেছো। আমার কবিতা ভালো লাগে। এবার আমার এটা ভালো লাগছে। ওয়াও। আর তুমি কি তোমার আজকের যিনি লেখক তার সম্পর্কে কিছু বলতে চাও? ধন্যবাদ। আচ্ছা, যদি তোমার কিছু বলার থাকে তোমাকে আবার আমরা সময় দেব। এবারে আমরা যাব সাহিত্যাতই নাবির কাছে। নাবি, তুমি কি শোনাবে বলো। ধন্যবাদ। আমার নাম সাহিত্য নাবি। আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম মরীচিকা। লিখেছেন আমিরুল ইসলাম। চাল নাই ডাল নাই আজ নাই কাল নাই, নীল নাই লাল নাই, খাবারের মাল নাই, অফিসে ছুটি নাই, আট নাই রুটি নাই, একটিও দুটি নাই, কারো ছুটে ছুটি নাই, নাই 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 রে। ঘরে আর বাইরে গ্যাস নাই, পানি নাই, দাদু নানা নানি নাই, কোনো রফতানি নাই, উত্তর জানি নাই, চারিদিকে নাই নাই, আজও মরে যায় নাই, কোনোখানে ঠাঁই নাই, খুব বেশি চাই নাই, নাই 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 রে, ভেগে চলে যায় রে। আঁকা নাই বাঁকা নাই, মজুরে ছাকা নাই, 500 টাকা নাই, কোথাও ফাঁকা নাই, বাঁচবার আশা নাই, প্রতিবাদী ভাষা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো প্রত্যাশা নাই, নাই 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 রে, মরে যেতে চাই রে। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমরা কেউ মরে যেতে চাইবো না, আমরা বেঁচে থাকতে চাইবো মানুষের মাঝে, ফুলের মাঝে, পাখিদের মাঝে, আকাশের মাঝে, সাগরের মাঝে, পাহাড়ের মাঝে, মানুষের মাঝে আমরা বেঁচে থাকবো। আর এবারে আমরা ডাকবো ড্রু রোমিও কিয়াকে। কিয়া, তুমি কি শোনাবে বলো। এখন কবিতা আমি বলবো বন্ধু। কবি আমিরুল ইসলাম। অবুজ অবুজ সবুজ বনে মন যদি চায় হারিয়ে, বন্ধু পাবে দুহাত তোমার দাও যদি ভয় বাড়িয়ে। ভোরের বনে দোল বাজায় মিষ্টি গানের সৃষ্টি, হাত বাড়ালে বন্ধু পাবে ঝরবে তখন বৃষ্টি। দুহাত ভরে বৃষ্টি নিয়েও বন্ধুকে নাও জড়িয়ে, আকাশ ভরা সূর্য তারা হৃদয়কে দেয় ভুলিয়ে। বন্ধু হবে ওগো আমার দূরের নদী পাখি, সন্ধ্যাবেলা বন্ধুকে তাই হৃদয় দিয়ে ডাকি। বন্ধু এলো, বন্ধু এলো, বুক খুলে সে দাঁড়ায়, দু চোখ তুলে হৃদয় খুলে 5টি আঙুল বাড়ায়। বন্ধু মানে সম্পর্ক, বন্ধু মানে প্রীতি, বন্ধু মানে দূর আকাশে হাজার তারার স্মৃতি। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ ড্রু রোমিও কিয়া। আমরা এবারে যাব ক্লারা রোজারিওর কাছে। ক্লারা রোজারিও আমিরুল ইসলামের ছড়া পড়বেন। কবি আমিরুল ইসলামের। যে শিশুটা পায় না খাবার, পায় না জামা জুতো,
যে শিশুটা পথের ধারে খাচ্ছে কেবল গুঁতো, আহা সে শিশুটা দাঁড়িয়ে থাকে শপিং মলের গেটে, দুপুরবেলা ভাত জোটেনি পাথর বেঁধে পেটে, আহা যে শিশুটার আত্মীয় নেই, মা মরেছে শীতে, ঈদ কি আসে তার জন্যে দুঃখের সঙ্গীতে, আহা যে শিশুটার পাঞ্জাবি নাই, যায় না সে মসজিদে, যে শিশুটা ক্ষুধায় কাতর, কি করবে সে ঈদে, আহা ঈদ আসে কার জন্যে, আহা কোথায় ঈদের খুশি। ধন্যবাদ। এবং সবশেষে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আবৃত্তি শিল্পী এবং শিক্ষিকা সাবিনা নিরুকে। আমাকে তুমি চিনবে সেই কদম ফুলের ডালে, মাঝির ঝাঁকি জালে। আমাকে তুমি চিনতে পারো দোয়েল পাখির শীষে, পাকা ধানের শীষে। আমাকে তুমি চিনতে পারো সুদূর নীল আকাশে, বৃষ্টি ভেজা ঘাসে। আমাকে তুমি চিনতে পারো নিবিড় কোনো বনে, নিরালা নির্জনে। আমাকে তুমি চিনতে পারো রাতের সাদা তারায়, যেখানে মন হারায়। আমাকে তুমি চিনতে পারো সাদা গরম ভাতে, তোমার নরম হাতে। আমাকে তুমি চিনতে পারো বইয়ের পাতায় পাতায়, আমার ছড়ার পাতায়। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আপনারা এই অনুষ্ঠানটি দেখছিলেন, যে অনুষ্ঠানটি সমন্বয় করেছেন সাংবাদিক কোমর আলী, প্রচার করেছে nrbnews24.com এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ থেকে একযোগে রিলে করা হয়েছে, এবং এটি প্রযোজনা করেছে আমরা শিশুদের সঙ্গে আশিস। আবারও বলে দিচ্ছি, আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব আপনারা দেখতে পাবেন প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8টায়। আমাদের সাথে থাকবেন, শিশুদের সাথে থাকবেন। আমরা এবারে কিছুটা মুক্ত আলোচনায় যাব। আমিরুল ইসলাম, আহমদ মাজহার, সাবিনা নিরু, ক্লারা রোজারিও এবং সব শিশু শিল্পীদেরকে আমরা প্রত্যেককে আনমিউট করে আমরা 2-4 মিনিট একটু নিজেরা কথা বলতে পারি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই মত বিনিময়ের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাব। সবাই তো চুপ হয়ে গেছে দেখি। হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই শুরু করেন। আমার কথা তো নিজের বলার নাই, আর নিজের ঢোল নিজেও পেটানো যায় না। আমার যা কথা সব মাঝারই বলবে, মাঝার বলুক না। আপনার এই শিশুদের কেমন লাগলো? যে শিশুরা, এটা আমি আগেই বলেছি যে অসাধারণ লেগেছে, এবং এরা মানে বাংলাদেশের থেকে অনেক দূরে থাকে এবং এদের উচ্চারণ ভঙ্গি এত স্পষ্ট, বাংলা শব্দ এবং ছড়া নির্বাচন, হয়তো ছড়া নির্বাচনে মঞ্জুর কাদেরের ভূমিকা আছে, কিন্তু ওরা যে আবেগ নিয়ে পড়েছে, সাবিনার ভূমিকা আছে। আচ্ছা আচ্ছা, এবং পুরো আমেরিকাকে যে কানেক্টিং করার একটা চেষ্টা মঞ্জুরের, এবং অদ্ভুত লাগলো যে ক্লারাও এত ব্যস্ত, সেখান থেকে সে আমার মতো একটা নগণ্য ছড়াকারের ছড়া সিলেক্ট করেছে, আন্তরিকভাবে পড়েছে, আবেগ দিয়ে পড়েছে, আমার ছড়ার কিছু ক্যারেক্টার তুলে আনতে পেরেছে ক্লারা। সব মিলিয়ে আমি এইটা একটা মুগ্ধতার রেশ আর কি, যে এবং এটা অনেক বড় কাজ, এই শিশুদেরকে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা শেখানোর যে চেষ্টা, বাংলা ভাষার প্রতি প্রেম, সংস্কৃতির প্রতি প্রেমের যে চেষ্টা। এই জন্য মঞ্জু, তুমি অমরত্ব পাবা, অনেক গ্রেট কাজ, তোমাকে থ্যাঙ্কস। শিশুদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে পথ দেখাবেন, আমরা আপনার দেখানো পথে হাঁটবো। আগেও হেঁটেছি, এখনো হাঁটছি, ভবিষ্যতেও হাঁটবো, কারণ যারা মহৎ কাজ করে তাদের অনুসরণ করাই আসলে আমাদের কাজ। মাজার ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। না, আমি খুবই আনন্দিত যে একদম ছোটরা যারা স্কুলে গেলে যে পরিবেশে তারা বড় হয়, তারা কিন্তু আর বাংলা বলতে পারে না, কিন্তু আমার কাছে যেটা ভালো লেগেছে যে ওরা যে বলেছে এটা বানিয়ে বলেনি, মানে তোতা পাখির মতন মুখের কথা হয়নি, ওরা আত্মস্থ করেছে এবং
ভাবনার মধ্যে ওদের বাংলাটা আছে। এখন এটা যদি ভালো লাগা ভালোবাসার সঙ্গে যদি থাকে তাহলে ওরা ইংরেজি পড়বে, এখানকার যে জীবনযাপনে অভ্যস্ত হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তার মধ্যেও বাংলা সংস্কৃতিকেও জানবে এবং সেই জানাটা হবে তাদের যে বিশ্ব দৃষ্টি তারই সম্প্রসারণ। আসলে সত্যি কথা বলতে কি আমরা তো এটা লক্ষ্য করি না, আমরা সংকীর্ণভাবে বাঙালি বানাতে চাই। সংকীর্ণ বাঙালি বানাতে চাইলে হবে না, আমাদেরকে বিশ্ব বাঙালি বানাতে হবে। বিশ্ব বাঙালি বলতে বিশ্ব সমাজের সঙ্গে আমাদের সম্পর্কিত করে তুলতে হবে। তো মঞ্জুর কাদের যে এইরকম একটি সংগঠন মতন করার চেষ্টা করছেন এবং আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে যুক্ত করার চেষ্টা করছেন, সাবিনা যে শ্রম দিচ্ছেন, ক্লারা তো দিচ্ছেনই জানি, তারপরে এই যে আমাদের ছোট্ট বন্ধুরা যারা এই আনন্দের সঙ্গে এদেরকে বসিয়ে রাখা, এটা তো অত্যাচারের মতো। যদি আনন্দের সঙ্গে বসে না থাকে তাহলে আমি এর বিরোধিতা করব, যে ওদেরকে কষ্ট দেওয়া উচিত হবে না। কারণ আমি দেখেছি আমাদের শিশু শিল্পীদেরকে অনেক কষ্ট দিতে তাদের বাবা মাদের, কষ্ট যেন না পায় তারা, কারণ কষ্ট পেলে কিন্তু তারা এটা বাবা মাদের খুশি করার জন্য তো বাকির মতো বলে দেবে, কিন্তু আত্মস্থ করবে না। তো সুতরাং এই যে আনন্দের মধ্যে রাখতে পারার যে চেষ্টা, কারণ আনন্দটাই তো আসলে মানে জীবন, মানে আনন্দটাই প্রকৃত অর্থে জীবন। এমনকি দুঃখ যেটা সেটাও কিন্তু আনন্দই আসলে, সেই আনন্দের মধ্যে থাকা। তো আমি শুভেচ্ছা জানাই সবাইকে, ছোটদেরকে বিশেষ করে। আমার তো এই তারকা ছড়াকার, ওই যে ও বললো যে আমার কিন্তু ভালো লাগে কবিতা পড়তে, ভালো লাগে, আমি এটা শুনেই আমি খুব মানে উদ্বেলিত যে ভালো লাগে। তারপর ওই যে স্মার্টলি সবুজ পাঞ্জাবি পরা, মানে এই উচ্চারণটা আমিও ঠিক মতন, রোমিও কিয়া, এই কিয়া উচ্চারণটা তো আমি শিখলাম ওর কাছ থেকে আজকে, এবং ও খুব দৃঢ়তার সঙ্গে কিন্তু বললো। তো এই যে এটা খুবই আনন্দের বিষয়। তারপর আরেকটা ছোট্ট বন্ধু ছিল, তাকে কি দেখা যাচ্ছে? সে বোধহয় চলে গেছে। না, সে আছে, ব্যাক স্টেজে আছে। আচ্ছা, আমাকে সরিয়ে ওকে একটু আনন্দ একবার আনবো আগে তোমার কথা শুনে নেব, ছোট্ট বন্ধুকেও শুভেচ্ছা জানাই, এবং আরো অনেক ছোট্ট বন্ধুর সঙ্গে এখানে দেখা হবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ক্লারা রোজারিওর কাছ থেকে একটু শুনি যে এই আমিরুল ইসলামের ছড়া পড়ে কেমন লাগলো এবং শিশুদের সঙ্গটা কেমন লাগলো। কবি আমিরুল ইসলামের ছড়া আমার বরাবরই ভালো লাগে, খুব ভালো লাগলো পড়ে। যেটা আগে উল্লেখ করেছে যে উনি শিশু মনে একটা সুস্থ চিন্তার উদ্রেক করেন ওনার ছড়া দিয়ে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। উনি উপদেশ দেন না, নির্দেশ দেন না, উনি একটা সুস্থ চিন্তার, মননে একটা সুস্থ চিন্তার জন্ম দেন ছড়া দিয়ে, সেটা খুব ভালো লেগেছে। মাঝার ভাই খুব ভালোভাবে আমাদের কবিকে তুলে ধরেছেন, এত আন্তরিকভাবে এবং এত সহজভাবে কবিকে তুলে ধরেছেন, যারা ওনাকে চেনেন না তারা কিন্তু আজকে ওনার সম্পর্কে জেনে গেলেন, এটা খুব ভালো লেগেছে। আর আশিস সম্পর্কে যদি আমি বলি, সেটা হচ্ছে যে মঞ্জুর কাদের ভাই যে জিনিসটি করছেন, বাচ্চাদের যে কবিতার সাথে এবং কবিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, এটা একটা অনন্য সাধারণ বিষয় হচ্ছে। আমি বরাবরই আশিসের খুব পক্ষে এই কারণে যে বাচ্চাদের ছড়ার প্রতি আগ্রহ যেমন বাড়াচ্ছেন, কবিদেরও আপনি চেনাচ্ছেন, আপনিও জোর করে বাচ্চাদের বসিয়ে বাঙালি বানাচ্ছেন না, আপনি ওদের বাঙালি হওয়ার একটা ইচ্ছে জাগিয়ে তুলছেন। ছড়াগুলোর মধ্যে এত মজার একটা ছড়া পড়ছে, ওরা একটা ছড়া মজার পড়লে ও নিজেই খুঁজে খুঁজে বার করবে আরেকটা কি পড়া যায়। নিরু যেভাবে ওদের শেখাচ্ছে, ওরা এত আনন্দ পাচ্ছে, এরপরে গিয়ে ওরা আরেকটা নিজে খুঁজবে। তো এই জন্য আমি নিরুকেও প্রতিও ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, মঞ্জুর ভাইকেও জানাচ্ছি, আশিসের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে আপনি আসলে অনলাইন অনুষ্ঠানগুলি করেন না, কিন্তু আশিসের জন্য, যেহেতু আশিসের একটি লক্ষ্য আছে, একটি উদ্দেশ্য আছে, সেই জন্য আপনি আশিসের অনুষ্ঠান যখনই আমরা ডাকি তখনই আসেন। একটি বিশেষ কৃতজ্ঞতা আপনার জন্য। সাবিনা নিরুর কথা শুনতে চাই। আমি আশিসের প্রোগ্রাম দেখিও, শুধু আসা না, যে কোন সব প্রোগ্রাম আমি দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাবিনা নিরু, অনেক ধন্যবাদ। আজকে মাঝহার ভাই, ক্লারাদি এবং কবি আমিরুল ইসলাম, এবং সাথে আমার 3 সন্তানের মতোই ওরা। আমি ওদের সাথে যখন থাকি আমার মনে হয় আমার বয়স ওদের মতোই। ওরা আমাকে, আমি জানি না
আজকে এখানে না বললে আমি জানি ওদের ভালোবাসার অনেক বড় জায়গাটাতে আমি আছি। ওদের মারাই আমাকে বলেন যে নিরু আন্টি বললেই সব ঠিক হয়ে যায়। ওরা মাঝহার ভাই যে কথাটা বললেন ওরা কিন্তু ভালোবেসেই করে। তোই আমাকে সবসময় একই কথা বলে, আন্টি আমি ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি। ওর কাছে আমি নতুন কবিতা দেই, খুবই অল্প সময়ে সে আমাকে মুখস্থ করে পাঠিয়ে দেয়, আন্টি আমি এটা করেছি। তোই, ড্রু, চিত্রিতা, ওদের সবার ভালোবাসার জায়গায় কবিতা আছে। এবং আজকে কবি আমিরুল ইসলামের জন্য ওদের আমার মনে হয় কিছু প্রশ্ন ছিল। তাদের খুব অবাক করা ব্যাপার হচ্ছে আজকে আমরা কবির সাথে কথা বলবো, এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। নিশ্চয়ই ওদের প্রশ্ন আছে এবং প্রশ্নটা আমি মঞ্জুর কাদের ভাইয়ের কাছে অনুরোধ করব আপনি একটু শুনবেন তাদের কথা। আমি কবির জন্য প্রার্থনা করি তিনি আমাদের মাঝে আমাদের শিশুদের জন্য আরো অনেক বছর লিখে যাবেন। আপনার এত চমৎকার লেখা পড়লে আমার নিজের কাছে আমার নিজেরই শিশু মনে হয়। আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এবং এটা আমার কাছে অসম্ভব ভালো লাগার একটা জায়গা। আশিসের জন্য অনেক শুভকামনা। আপনি আছেন দাদা ভাই মঞ্জুর কাদের, এটা আরো অনেক দূর বিস্তৃত হবে এবং আমাদের বাচ্চারা নতুন করে আরো ভালোভাবে আসবে সবখান থেকে। আপনারা তাদেরকে যোগ দেবেন, তারা যোগ দেবে, এটা আমার প্রত্যাশা থাকলো। আশিসের জন্য শুভকামনা থাকলো এবং আমার বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ সাবিনা নিরু। আমি কিন্তু একবার বলেছিলাম যে যদি আমাদের শিশু শিল্পীরা কোনো প্রশ্ন করতে চায়, তখন আসলে ওরা কেউ করতে চায়নি। যদি এখন কেউ করতে চায় আমি তার কাছে পৌঁছে দিব এবং তিনি যখন উত্তর দিবেন আমি সেগুলি তার কাছে এই বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কেউ কি প্রশ্ন করতে চায় কিছু? তুই বোধহয় কিছু বলবে, দুজনেই বলবে। আচ্ছা তুই বলো, তুই যদি বলো তোমার কি প্রশ্ন? আমি তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। বাংলাদেশ কেমন, তুমি কোথায় থাকো? আচ্ছা আচ্ছা আহমদ মাজহার যদি ওনার না এটা আমিরুলকে জিজ্ঞাসা করছে, আমিরুল বলুক। আমিরুল ভাই সম্ভবত ওষুধ খেতে গেছেন, ওদের সময় মতো ওষুধ খেতে হয়, তো ওনার পক্ষ থেকে আপনি জবাব। না এটা আমিরুলেরই বলা উচিত, কারণ আমিরুলকে প্রশ্নটা আর কি। আমিরুল তো আমরা কি আর প্রশ্নটা শুনে নিই, এর মধ্যে যদি আমিরুল ভাই চলে আসেন। হ্যাঁ হ্যাঁ কি আর প্রশ্নটা শুনে নেই, তুমি আনমিউট করে বলো। আমিরুল আঙ্কেল কি খালি ছোটদের জন্য ছড়া লেখে নাকি বড়দের জন্য ছড়া লেখে? এটা জবাব আমি দিতে পারবো। আমিরুল সবচেয়ে বেশি লেখে ছোটদের জন্য, বড়দের জন্য তুই একটা লিখেছে, একেবারে লেখে নেই তা না, কিন্তু ও ছোটদের জন্য লেখে এটাই বলতে পছন্দ করে। এবং বড়দের জন্য লিখলেও সবাই ওকে ছোটদের লেখকই বলে আর কি। এবং এইটাই ও এত পাণ্ডিত্য অর্জন করেছে, এত কিছু বই টই অনেক কিছু করেছে, কিন্তু আমাদের সবার চেয়ে ওর পড়াশোনা বেশি, কিন্তু ও ছোটদের নিয়েই ভাবে, ছোটদের জন্য লেখে, ছোটদেরই বন্ধু বলতে পারে। অনেক ধন্যবাদ। আর এই নাবির প্রশ্নটার জবাব আমি দেই যে তিনি আমিরুল ইসলাম আসলে বাংলাদেশে থাকেন। তিনি বাংলাদেশের একটি বিখ্যাত টেলিভিশন চ্যানেল হলো চ্যানেল আই, সেটির জেনারেল ম্যানেজার। এবং বাংলাদেশের যত শিল্পী, যত নাটক, যত কিছু, যত শিল্প সাহিত্যের সব কিছুই তিনি তার চ্যানেলের জন্য নির্বাচন করেন। সেই ক্ষেত্রে তিনি খুব মহান একজন মানুষ, আর তিনি শিশু সাহিত্য করেন, তিনি বাংলাদেশেই থাকেন। আমাদের চিত্রিতার কোনো প্রশ্ন আছে? চিত্রিতা তুমি কিছু বলবা? বলো তোমার কি প্রশ্ন? বলো বলো। আমার বাবা বলতেছে যে আমিরুল ইসলাম কত বয়সে আমি বলছি কবিতাটা। ও কত বয়সে কবিতাটা লিখেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটার জবাব সম্ভবত আমি দিতে পারবো না। সেই জবাব এটা আমি মানে লক্ষ্য করিনি কোন কবিতাটার কথা বলছি। নামটা আম্মা তুমি বলো, তোমার কবিতার নামটা বলো। চিত্রিতা তুমি কি কবিতা কোনটা জানো? এই যে দুইটা
প্রথমটা নামতা গুনে নামতা গুনি তো তাও মেঘের পাড়াটা। মেঘের পাড়াটা খুব বেশি দিন আগের না, কিন্তু নামতা গুনিটা বেশ অনেক বছর আগের। তোমাদের প্রশ্নগুলি আমাদের খুব মজা লেগেছে এবং আমরা হ্যাঁ কি বললো? ও আমিরুল ইসলামের বয়স কত ইয়ার্স ওল্ড? এই ধরো 58 বছর, 58। আমার বাবা যে 42 years old। তোমার বাবার চেয়ে অনেক বড়, কিন্তু তোমার সমান। হ্যাঁ, বয়সে বড় কিন্তু তোমার বন্ধু। তোমার বন্ধু। এটা মজার ব্যাপার না? এটা তো মজার ব্যাপার। আমরা অনুষ্ঠানটা শেষ করে দিতে চাই। সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছেন আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব 17। আজকে আমাদের শিশু সাহিত্যিক ছিলেন আমিরুল ইসলাম। তার সম্পর্কে আলোচনা করলেন আহমদ মাজহার এবং তার ছড়া কবিতা কণ্ঠে তুলে নিলেন যারা, তাদের মধ্যে ছিলেন সাবিনা নিরু, ক্লারা রোজারিও, চিত্রিতা পালনাথ, ব্লু রোমিও কুইয়া এবং সাহিতা তৈনাবি। অনুষ্ঠানটি সমন্বয় করেছেন ওমর আলী এবং প্রচার করেছে nrbnews24.com। প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায় অনুষ্ঠানটি প্রচার হয়। আমাদের সাথে থাকবেন, আশিসের সাথে থাকবেন, শিশুদের সাথে থাকবেন। সবাইকে শুভ প্রহর।